দেখুন, আপনারা যারা এই মার্কিন মুলুকে মহারণ রেগুলার বেসিসে দেখছেন, তারা খুব সবাই হয়তো জানেন আপনারা যে আমরা মোটামুটি ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনটি বলেও আমরা যা প্রেডিক্ট করি কিংবা যে ম্যাচ অ্যানালিসিস করছি তাতে কিন্তু অনেকটাই কাছাকাছি, মানে আলটিমেটলি যে রেজাল্ট আসছে অনেকটাই কাছাকাছি কিন্তু আমরা যেতে পারছি। আপনারা আরও একটি পর্ব দেখছেন মার্কিন মুলুকে মহারণ। আপনাদের সঙ্গে আমি শান্তনু। কেটিভি বাংলায় বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে এই বিশেষ অনুষ্ঠান আপনারা নিয়মিত রেগুলারলি দেখছেন। ঠিক গতকালকে যদি ম্যাচে আমরা যাই, তার আগে কিন্তু মহাতারকাদের বিশ্বকাপ, যেটা প্রথম থেকেই অনেকেরই কিন্তু এটা শেষ বিশ্বকাপ ছিল, তার মধ্যে ইতিমধ্যেই নেইমার ব্রাজিল বিদায় নিয়েছে। গতকাল কিন্তু আর এক তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যারা ফ্যান, খুব বড় মাপের স্ট্রাইকার, এই বিষয়ে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, তার দেশ পর্তুগালও কিন্তু গতকাল স্পেনের কাছে 1 করে হেরে বিদায় নিল। তাহলে পড়ে থাকলো এমবাপে এবং মেসি। আর্জেন্টিনার যারা ফ্যান খুব ইম্পর্ট্যান্ট, এবং আজকে আর্জেন্টিনার ম্যাচ আছে ইজিপ্টের সঙ্গে ইন্ডিয়ান টাইম রাত 9:30, আর সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া রাত 1:30। যে এই দুটো ম্যাচ থেকে যারা জিতবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। রিমিক মাঝি আমার সহকর্মী, যার অ্যানালিসিস আপনারা নিয়মিত বিশ্বকাপের এই অনুষ্ঠানে শুনে এসছেন, আমার সঙ্গে আছে। রিমিক, তোমার স্বাগত। রিমিক, প্রথমেই বলি যে কালকে স্পেন ভার্সেস পর্তুগাল খুব ক্লোজ কন্টেস্টেড ম্যাচ হয়েছে, হাফ টাইম অবধি গোললেস ছিল। আলটিমেটলি স্পেন কিন্তু 1-0 জিতলো, এবং পাশাপাশি একটু সংশয় থাকলেও বেলজিয়াম হোয়াইট ওয়াশড ইউএসএ 4-1। রিমিক, শান্তনু, সত্যি এটা নিয়মেই হচ্ছে, যত বিশ্বকাপ শেষের দিকে এগোচ্ছে তত যেন একে একে নিভিছে দেউটি। নেইমারের মতো মহাতারকার নিষ্ক্রমণ আমরা দেখলাম, বিশ্বকাপ থেকে বিদায়, অবসর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরে যারা ফুটবল ফ্যান, যারা ফুটবল ভালোবাসেন, আমি কোনো দেশের কথা বলবো না, তারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্যতম মুগ্ধ ফ্যান। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু গতকালকে ম্যাচে নামার আগের দিনকেই তিনি যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ এবং তিনি এই বিশ্বকাপের পর আর খেলবেন না। ফলে আরও এক বিশ্ব ফুটবলে আরও এক মহা নিষ্ক্রমণের সাক্ষী রইলাম আমরা। গতকাল মধ্যরাতে স্পেনের কাছে পর্তুগাল হেরে গেল। দেখো, আমরা গতকাল যখন আলোচনা করছিলাম শান্তনু, আমরা কিন্তু স্পেনকে কিন্তু এগিয়ে রেখেছিলাম। একদম পর্তুগালের প্রতি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি আমাদের একটা দুর্বলতা, যে মানুষটা গোটা ফুটবল বিশ্বকে এত কিছু দিয়েছে, গোটা পৃথিবীকে তার পায়ের জাদু দিয়ে আকৃষ্ট করে রাখতে পারতো, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা আর বিশ্বকাপের মঞ্চে দেখতে পাবো না। এটা খুব দুঃখের। কিন্তু আমরা আবারও বলছি, গতকালকে আমরা বলেছিলাম যে এই ম্যাচে কিন্তু স্পেন ফেভারিট, সেটাই হয়েছে। দেখো, প্রথমার্ধের খেলা তুমি যদি দেখো, দুই দলই কিন্তু সমানভাবে চেষ্টা করেছে। বারবারই ফিরে আসছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওই মুখটা, লাস্টে তিনি কান্নায় ভেঙে পড়লেন। নেইমারের কান্নার বিদায় দেখার 24 ঘন্টার মধ্যে রোনাল্ডোর কান্নার বিদায়, এটা আমাদের হজম করতে একটু অসুবিধা হচ্ছে। যে মানুষটার ঝুলিতে ইউরো কাপ, উয়েফা, ক্লাব বিশ্বকাপের ট্রফি, 5টা ব্যালন ডিওর, যাকে মহাতারকা বলা হয় এবং বিশ্বের সর্বোচ্চ গোলদাতা যিনি, তবুও সর্বকালের সেরার তকমাটা যেন অধরাই থেকে গেল না, কেননা তার নামের পাশে একটা বিশ্বকাপ যোগ হলো না। কিন্তু প্রথম থেকে কিন্তু এবার পর্তুগাল এবং ব্রাজিল দুটো দেশে কিন্তু রিমিক যা এক্সপেক্টেড পারফরমেন্স ছিল তারা কিন্তু করতে পারে, বা দলগত শক্তির বিচারেও তুমি যদি দেখো, অবশ্যই ব্রাজিলও যেমন ফেভারিট ছিল না, আমরা বলেছিলাম যে এই নরওয়ে ম্যাচ খুব কঠিন হবে, বিশেষ করে আর্লিং হাল্যান্ড যেখানে রয়েছে, ঠিক সেটাই হয়েছিল আমাদের প্রেডিকশন। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে 41 বছরের রোনাল্ডোর পক্ষে এই পর্তুগাল টিমকে একা নিজের কাঁধে নিয়ে ফাইনালে তোলা বা বিশ্বকাপ জেতানোটা ইটস কোয়াইট ইম্পসিবল। রাইট, সেই জায়গাটাই হলো। তুমি যদি দেখো, চিরতরে বিশ্বের সেরা শোকে আলবিদা জানালেন খালি হাতে রোনাল্ডো। মাঠ ও মাঠের বাইরে শত্রু স্পেনের কাছে হেরেই এবার পর্তুগাল বিদায় নিল, এবং এই বিশ্বকাপে যে আমরা পরিসংখ্যান গত দিন তুলে ধরছিলাম যে বিশ্বকাপে কোনোদিন স্পেনের কাছে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে জিততে পারেনি, সেইটাই কিন্তু বজায় রইল। এবং আমরা যেটা দেখলাম যে এই যে আইবেরিয়ান ডার্বি, সেখানে বেশিরভাগ সময় পর্তুগালকে কিন্তু নাস্তানাবুদ করলো স্প্যানিশ আর্মাডা, এবং মুখোমুখি দুই প্রজন্ম, ইয়ামেল রামেল
এবং ইয়ামেল এবং হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যে দুই প্রজন্মের দুজনের যে ডুয়েল, সেটা কোথাও যেন একটা মেলবন্ধন হলো এবং প্রথমার্ধের খেলা দৃষ্টিনন্দন খেলা হলো। 16 বছর পর দলকে চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়তে বদ্ধপরিকর রয়েছে ইয়ামেল। আমাদের মনে থাকবে যে ক্যাসিয়াসের হাত ধরে সেই সময় ইনিয়েস্তা, ফ্যাব্রিগাসদের হাত ধরে কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। স্পেনে তারপরে ভিনসেন্ট ডেল বস্কো তখন কোচ, তারপরে স্পেন কিন্তু আর সেইভাবে দাগ কাটতে পারেনি। তাই 16 বছর পর তারা আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু প্রতিপক্ষ ফ্রান্স, আমি আবারও বলছি, ফ্রান্স যে ফুটবল খেলছে সেটা কিন্তু এই বিশ্বকাপে কিন্তু ফ্রান্স অন্যতম ফেভারিট। আমি বলছি ফাইনালে কিন্তু ফ্রান্সকে দেখছি বড় কোনো অঘটন না ঘটলে। বেশ, এবার একটু আজকের খেলায় আসি। আর্জেন্টিনা যেটা একটা কথা শান্তনু, একদম দেখো প্রথমার্ধে দুই দলই চেষ্টা করেছে গোল করার, একাধিকবার হয়নি। দ্বিতীয়ার্ধে যেন দুটো দলই কিন্তু খুব সতর্কমূলক ফুটবল খেলতে গেল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একদম 90 মিনিটে খেলার যখন ইনজুরি টাইমে গেছে, 91 মিনিটের মাথায় কিন্তু এই মেরিনো সাবস্টিটিউট সুপার সাব হিসাবে নেবে মেরিনো কিন্তু গোল করে কাঙ্ক্ষিত জয়টা এনে দিল এবং পর্তুগাল কোয়ার্টার ফাইনালে চলে গেল। যে কথাটা বলছিলাম যে তুমি যদি দেখো কখনো দিয়েগো কোস্তা গ্লাভসে কিন্তু স্পেন এত আক্রমণ করেছে, দিয়েগো কোস্তা গ্লাভসটাই যেন পর্তুগালের কাছে একটা আশীর্বাদ হয়ে উঠেছিল। আবার উল্টো দিকে তুমি যদি দেখো এবারে বল ছিনিয়ে স্পেনের তাতা হয়েছিলেন সিমন এবং রোনাল্ডোর গোল করার যাবতীয় প্রয়াস কিন্তু প্রথমার্ধে করলেও কিন্তু গোল শূন্যভাবে শেষ হয়েছিল। আর যেটা বলছিলাম দ্বিতীয়ার্ধে যেন দুটো দলই যেন নিজেদের অনেকটা গুটিয়ে রাখলো এবং এলোমেলো। কিন্তু এই যে পর্তুগালের যে স্ট্র্যাটেজি ছিল যে আমরা একটুখানি সতর্কতামূলক ফুটবল খেলে ইনজুরি টাইম তারপর যদি টাই ব্রেকারে নিয়ে যেতে পারি, কিন্তু এই সুপার সাব মেরিনো নেবে সব হিসেব কিন্তু পর্তুগালের একদম ওলট পালট করে দেয়। ক্লাচ প্লেয়ার হিসেবে পরিচিত মেরিনো কিন্তু কোনো ভুল করেনি, একটা সুযোগ পেলেন ডিবক্সের ভিতর থেকে বলটা নিয়ে সুন্দর করে রিপ্লেস করার, সেটা গোল করে দিলেন এবং সেই সাথে স্পেনের সূর্যোদয় হলো এবং সূর্যোদয় পরবর্তী সেমিফাইনালে যদি স্পেন ওটা আমি অবাক হব না। ব্যাস, এবার তো আজকের ম্যাচটা যদি আসি, মেসি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্কোরার এই বিশ্বকাপের, তার সাথে হ্যাল্যান্ড আছে, তার সাথে এমবাপ্পে আছে। সেক্ষেত্রে রেমেক আর্জেন্টিনা, ইজিপ্ট, সুইজারল্যান্ড, কলম্বিয়া, তোমার প্রেডিকশন বিশেষ করে আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের? আর একটা ম্যাচ নিয়ে আমি তোমাকে একটু বলি, তুমি ইউএসএ বেলজিয়াম, তুমি যেটা লাস্টে আসতাম। আচ্ছা হ্যাঁ, ওটাই আসবো। আর্জেন্টিনা ইজিপ্ট, দেখো ইজিপ্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবং আবারও তোমাকে আমি বলছি আর্জেন্টিনা গত ম্যাচে যে ভুলগুলো করেছে, কেপ ভার্দে যে ডিফেন্সের দুর্বলতাগুলো দেখিয়ে দিয়ে গেছে, সেটা যদি শুধরোতে না পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার কপালে দুঃখ আছে। এবং এই আজকের ম্যাচে ইজিপ্টের বিরুদ্ধে কিন্তু প্রথম একাদশেও বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা, আর্জেন্টিনার প্রথম একাদশে সম্ভাবনা রয়েছে। আমি জানি না, ইজিপ্ট কিন্তু ইতিমধ্যেই বলেছে আমাদের দলের 11 জন প্লেয়ারই হচ্ছে মোহাম্মদ সালাহ, হুঁশিয়ারি দিয়েছে ইজিপ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যথেষ্ট কিন্তু ওই ইনফান্টিনো যেমন আগের দিন কেপ ভার্দের খেলা দেখে বলছিল যে আমি আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতে খুব চিন্তায় ছিলাম, আমিও মানে কোনোটা জায়গায় তুমি এখনো কনফিডেন্ট নও যে আর্জেন্টিনা জিতবে? আর্জেন্টিনার দুর্বলতাটা যেভাবে কেপ ভার্দের প্লেয়াররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে, আমি জানি না এই দুদিনের মধ্যে আমি জানি না আর্জেন্টিনা এই স্কালোনি এই ভুলগুলোকে শুধরে নিতে পারবেন কিনা। যদি না পারেন তাহলে ইজিপ্ট কিন্তু পচা শামুকে যদি পা কাটে, আমি আবার কোট আনকোট বলছি, আমি ছোট করছি না ইজিপ্টকে, ইজিপ্ট যে ফুটবল যদি হয় আলটিমেটলি, যদিও সেরকম হওয়ার চান্সেস কম যদি আমরা ফর্মের বিচার করি, বাট স্টিল খুব ক্লোজ ম্যাচ হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। তাহলে কি বিশ্বকাপের সব থেকে বড় অঘটন ঘটবে? না, আমি অঘটন বলতে রাজি নই, কেননা ইজিপ্ট যে ফুটবলটা খেলছে প্রথম থেকে আমি তোমায় বলছি, মানে ফিফাও আর্জেন্টিনা যে চাপে আছে সেটা কিন্তু যথেষ্ট মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি দেখছিলাম আমরা যে ফিফাকেও কিন্তু এই যে সূচি যে স্কেডিউল হয়েছে বিশ্বকাপে সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। তিনি একদম ফিফাকে পরিষ্কার করেছেন যে এই যে কঠিন প্রি কোয়ার্টার ফাইনাল মিশরের ভিতরে নামার আগে ফিফার তৈরি সূচি নিয়ে একদম রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। এবং তিনি 48 দেশের বিশ্বকাপ হচ্ছে এবং টুর্নামেন্টের শেষ দিক, স্কালোনি বলছে আমরা টুর্নামেন্টের শেষ দিকে চলে এসেছি, অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গিয়েছে, আমাদের আরও ম্যাচ খেলতে হবে, এই সময় আরও বেশি বেশি বিশ্রাম দরকার। কিন্তু হচ্ছে ঠিক তার উল্টোটা,
মানে আর্জেন্টিনা বলছে আমরা প্রপার বিশ্রাম পাচ্ছি না একটা ম্যাচের পরে, যে এত ভাইটাল ম্যাচ হচ্ছে। বিশ্বকাপের সূচি নিয়ে প্রথম থেকেই বিশ্বকাপ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর্জেন্টিনার কোচ কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যেন একটু আর্জেন্টিনার দলটা একটু চাপে রয়েছে কেপ ভার্দে এইভাবে নাড়িয়ে দেওয়ার পরে। ফলে এই ম্যাচ শুধু দেখো, ইজিপ্ট কিন্তু ওই রক্ষণাত্মক ফুটবল খেলবে না, হয়তো মেসিকে বা ইয়েকে একটা মার্কিং রেখে ওরা কাউন্টার অ্যাটাকে চেষ্টা করবে এবং কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করবে, এবং আর্জেন্টিনা যে অপরাজেয় নয় সেটা কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে কিন্তু কেপ ভার্দে। বেশ খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে, খুব রাতেও কিন্তু নয়, রাত 9:30টার সময়। এবং অবশ্যই আরেকটা জিনিস যেটা আমরা চাইবো, তুমি যেটা প্রথমেই বলছিলে যে বিশ্বকাপে যদি আমরা সেইভাবে দেখি আর মাত্র দুজন তারকা, মহা তারকা রয়েছেন, এমবাপ্পে এবং মেসি। বেশ বেশ আমরা চাইবো যে আর্জেন্টিনা জিতুক এই ম্যাচটা এবং আর্জেন্টিনা সেমিফাইনালে যাক। বেশ, আমাদের হাতে সময় খুব একটা নেই। নেক্সট ম্যাচ যদি আমরা সুইজারল্যান্ড কলম্বিয়া বলি, তাহলে সেক্ষেত্রে সুইজারল্যান্ড উইল স্টার্ট অ্যাজ ফেভারিটস না কলম্বিয়া? এই ম্যাচটা কিন্তু খুব ডিফিকাল্ট ম্যাচ হবে। এই ম্যাচ যদি এক্সট্রা টাইমে গড়ায় আমি অবাক হব না। সুইজারল্যান্ড যে ফুটবল গত কয়েকটা বিশ্বকাপে খেলছে বা এবারের বিশ্বকাপেও সুইজারল্যান্ড যে ফুটবলটা খেলেছে, আমি হোপফুল সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে যায় আমি অবাক হব না। কিন্তু কলম্বিয়ার ওই একটা মানুষ, ওই নরওয়ের মতো, আর্লিং হ্যালান্ডের মতো, সেটা হচ্ছে হ্যামেল রড্রিগেজ। এই প্লেয়ারটি কিন্তু আমরা দেখেছিলাম সেই বিশ্বকাপে জার্মানির স্বপ্নভঙ্গ করে দিয়েছে। হ্যামেল রড্রিগেজ যদি সুইজারল্যান্ড আটকাতে না পারে তাহলে কলম্বিয়াকেও আটকাতে পারবে না। যে ভুল কিন্তু ব্রাজিল করেছিল, হালান্ডকে আটকাতে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হয়েছিল, তাহলে সুইজারল্যান্ডকেও কিন্তু সেই খেসারত দিতে হবে। একদম শেষ পর্যায়ে যে ম্যাচটা নিয়ে তুমি বলছিলে, বেলজিয়াম হোয়াইট ওয়াশ 4-1, যদিও কাল তোমার একটু সংশয় ছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে কার্ড রিভার্স করতে হয়েছিল মানে ফিফার প্রেসিডেন্টকে বলে। কিভাবে দেখছো এই ম্যাচ? দেখো এই ম্যাচটার তুমি যদি খেলা দেখো তাহলে হাফ টাইম 2-1 ছিল। ডোনাল্ড ট্রাম্পের ফোনেও কিন্তু কাজ হলো না। ম্যাচটা তুমি যদি দেখো 4-1 উড়িয়ে দিয়েছে। এই যে ফিফার এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর, এই সিদ্ধান্তটা গোটা বেলজিয়াম টিমটাকে তাকিয়ে দিয়েছিল। তারা এতটাই ক্ষুব্ধ, তার প্রতিফলনটা তারা কিন্তু মাঠে প্রকাশ করেছে। ইউএসএকে জাস্ট হোয়াইট ওয়াশ করে দিল 4-1 গোলে। এবং আমি তোমায় লুকাকুর কথা বলছিলাম, এই বয়সে লুকাকি যে ফুটবলটা খেললো, একদম 2 মিনিটে গোল দিয়েছে একদম। এবং গোল করার পরে প্লেয়ারদের ওই ট্রাম্পকে নকল করে নাচ, পরিষ্কার তারা, ভাবো আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টকে কটাক্ষ করছে বেলজিয়াম, 4 গোল দিচ্ছে আমেরিকাকে, এবং তারপরে গোলের সেলিব্রেশন ম্যাচের পরে ওই নাচ ডোনাল্ড ট্রাম্পকে অনুকরণ করে বুকের পাটা আছে। শুধু তাই নয়, এখানেই বেলজিয়াম থেমে থাকেনি। বেলজিয়াম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার সাইটে লুকাকুর গোলের ইয়েটা পোস্ট করে বলা হয়েছে এই গোলটা বাতিল করে দেখান। না, অসাধারণ। বেলজিয়াম ফুটবল দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ এক্স হ্যান্ডেলে তারা সেই ছবি, লুকাকুর গোলের ছবি পোস্ট করে বলছে এই গোলটা বাতিল করে দেখাক। মানে বিতর্ক এই জায়গায়। শুধু তাই নয়, একদম সময় কম, শান্তনু বলি, এই যে লাল কার্ড উইথড্র, বালগনে কিছু লাভ হলো না, যে বালগন কিছু করতে পারলো না। এই বিদ্রোহের আগুন বা এই আগুনটা এমনভাবে ছড়িয়েছে। আগের ম্যাচে আমরা দেখলাম ফ্রান্সের ওলিসি হলুদ কার্ড খেয়েছে, সেই ম্যাচ তারা খেলতে পারবে। সেই আগামীকাল এই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর সঙ্গে সম্ভবত খেলবে, এই ম্যাচে খেলতে পারবে না, ডবল বুকিং আছে বলে। ফ্রান্স ফুটবল দল ইতিমধ্যে ফিফার কাছে আবেদন করেছে যে ওলিসির ইয়েলো কার্ডটা রিভার্ট করতে হবে, আমাদের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। কেন ওলিসি রিভার্ট কার্ড ইউজ করে? ফ্রান্সের হাতে কি প্লেয়ার নেই? কেন ওলিসি করতে চাইছে? ওলিসি এই 26 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ইতিমধ্যে 5টা অ্যাসিস্ট করে ফেলেছে, আর একটা অ্যাসিস্ট করতে পারলে পেরের সর্বকালের যে রেকর্ড বিশ্বকাপে 6টা অ্যাসিস্টে সেটাকে ছুঁয়ে ফেলবে ওলিসি। বেশ, আমাদের ওলিসি ফ্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য ফ্রান্সও এবার সেই পথে হেঁটে, ওই ট্রাম্পের পথে হেঁটে ফিফার কাছে আবেদন করেছে ওলিসির ইয়েলো কার্ডটা। মানে এই বিশ্বকাপ যেমন মাঠের ভেতরে তেমনি মাঠের বাইরে যেভাবে জমে উঠেছে বিতর্কে, মানে এই বিতর্কের জন্য এই বিশ্বকাপকে কিন্তু ফুটবল বিশ্ব মনে রাখবে দীর্ঘদিন। তবে তুমি যদি বলো, আমি বলবো অবশ্যই আজকে আর্জেন্টিনা ফেভারিট, অবশ্যই আমি কিছুটা হলেও কলম্বিয়াকে এগিয়ে রাখবো, আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু
অঘটন ঘটলেও অবাক হব না। বেশ, অনেক ধন্যবাদ রুমিক তোমার সময়ের জন্য। আমরা কিন্তু পরের পর্বে যখন আলোচনা করব কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করব, এবং সেখানে কিন্তু আরও ইন্টারেস্টিং হবে যে কোন দেশ এগিয়ে কোন দেশ পিছিয়ে। মার্কিন মুলুকে মহারণ চলতে থাকবে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে আসবো আমরা পরের এপিসোডে। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।